প্রবল বৃষ্টির রাত। মুষলধারে ঝড় বৃষ্টির জন্য ধস নেমে হাইওয়ের যাওয়ার রাস্তা ব্লক হয়ে গেছে। এমন অবস্থায় শহর থেকে দূরে শুনশান রাস্তার ধারে এক মোটেলে এসে ওঠে 10 জন অপরিচিত মানুষ। তবে কিছু সময় পর শুরু হলো একের পর এক হত্যা। খুনি কে এবং সে কেন খুন করছে কেউ জানে না। তো আজ নিয়ে এসেছি জনৈক লেখিকা আগাথা ক্রিস্টির লেখা অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান বইয়ের উপর কেন্দ্র করে 2003 সালে রিলিজ হওয়া একটা মাস্টারপিস সাসপেন্স থ্রিলার আইডেন্টিটি মুভির গল্প। প্যারিস নামের এক দেহ ব্যবসায়ী যে নিজের পুরনো জীবন থেকে বেরিয়ে আসার জন্য তার সমস্ত টাকা নিয়ে শহর ছেড়ে মফস্বল যাচ্ছিল, কিন্তু বেখেয়ালে তার হিল জুতো আর কিছু ড্রেস রাস্তায় পড়ে যায়। রাতে ওই রাস্তা দিয়ে ফেরার পথে সেই জুতো এক দম্পতির গাড়ির চাকায় ঢুকে পাংচার হয়ে যায়, যারা হলো জর্জ ও অ্যালিস ইয়র্ক এবং তাদের একমাত্র ছেলে টিমোথি। বৃষ্টির মধ্যে টায়ার ঠিক করার সময় অ্যালিসকে ধাক্কা মারে ড্রাইভার এড ও অভিনেত্রী ক্যারোলাইন সুজানের গাড়ি। বৃষ্টিতে সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে এড ওদের নিয়ে মোটেলে আসে। এই মোটেলের মালিক ল্যারি। এড ওদেরকে রেখে অ্যাম্বুলেন্সের জন্য বেরিয়ে পড়লে কিছু দূর যেতেই বুঝতে পারে ধসের কারণে শহর যাওয়া সম্ভব নয়। অগত্যা মোটেলে ব্যাক করার পথে মাঝ রাস্তায় দেখা হয় খারাপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা প্যারিস সাথে এক নতুন দম্পতি জিনি ও লুইয়ের সাথে। তারাও একই সাথে মোটেলে আসে। এরই মধ্যে মোটেলে উঠল অফিসার রোডস ও তার কয়েদি মেইন্স। এড রাতটুকু সার্ভাইভ করার জন্য অ্যালিসের গলার ক্ষত সেলাই করে দেয়, আর ওদিকে রোডস মেইন্সকে ওয়াশরুমে বেঁধে রাখে। মাঝরাতে ক্যারোলাইন এজেন্সির সাথে তার নেক্সট প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য ফোন নিয়ে নেটওয়ার্ক খুঁজতে বাইরে এলে অজ্ঞাত কেউ তার খুন করে। তার চাপা আওয়াজ শুনে এড বাইরে এসে ক্যারোলাইনের পড়ে থাকা জিনিস অনুসরণ করে ওয়াশিং মেশিনের ভিতর থেকে তার কাটা মাথা উদ্ধার করে, যেখানে ছিল রুম নাম্বার 10-এর চাবি। এবার স্বাভাবিকভাবেই সন্দেহ ক্রিমিনাল মেইন্সের উপর গেলে ওয়াশরুমে এসে দেখে সে পালিয়েছে। এতে রোডস, ল্যারি এবং এড শিওর হয়ে যায় যে এই কাজ তারই। এইবার খুনের ঘটনা বাকিদের কানে গেলে সবার মধ্যে ভয়ের উদ্রেক হয়। ফলাফল উঠে আসলো বিভিন্ন মতামত। জিনি তো একেবারেই মোটেলে থাকতে রাজি নয়, কিন্তু এই অবস্থায় যাবেই বা কোথায়? তাই এড সবাইকে একটা রুমে থাকতে বলে রোডস আর ল্যারিকে নিয়ে মেইন্সের খোঁজে বেরোয়। এদিকে জিনি ও লুইয়ের মধ্যে ঝগড়া হলে জানতে পারে জিনি প্রেগনেন্ট নয় এবং সে মিথ্যে বলে লুইকে বিয়ে করেছে। ঝগড়ার মাঝে জিনি দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকলে আচমকা বাইরে থেকে লুইয়ের চিৎকার আসে। লুই বরাবরই অ্যাগ্রেসিভ, তাই জিনি ভয়ে প্রথমে দরজা খোলে না, কিন্তু লুই ডাকে সাড়া না দিলে বাইরে এসে দেখে ওকে কেউ খুন করেছে। অন্যদিকে মেইন্সকে দেখা যায় বৃষ্টির মধ্যে পালাতে, কিন্তু হাই রোড পেরিয়ে অনেকটা দূর আসার পর সে নিজেই চমকে যায়, কারণ এতটা পালানোর পরেও সে ঘুরে ফিরে মোটেলের সামনেই চলে এসছে। তখনই রোডস আর এড মেইন্সকে ধরে বন্দি বানিয়ে ল্যারির উপর তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে যায়। ইতিমধ্যে অ্যালিসের জ্ঞান ফিরলে জর্জ ওকে অ্যাসপিরিন দিয়ে শান্ত রাখে। ততক্ষণে প্যারিসের সাথে এডের একান্তে কথা হলে জানতে পারে এড আসলে লস এঞ্জেলসের পুলিশ অফিসার। ডিউটিরত অবস্থায় একজন মেক্সিকান মেয়েকে বাঁচাতে না পারার ব্যর্থতা তার মনকে ভেঙে দেয়, যার কারণে মেডিকেল ক্লিয়ার করতে না পারায় এড এখন মেডিকেল লিভে রয়েছে। কথার মাঝে সে লুইয়ের জামা থেকে রুম নাম্বার 9-এর চাবি পায়। এড রোডসকে এই ব্যাপারে জানাতে গেলে দেখে মেইন্স খুন হয়েছে। তার মুখে ল্যারির বেসবল ব্যাটটা ঢোকানো এবং পাশে পড়ে 8 নম্বর রুমের চাবি। কয়েদিকে মেরে ফেলার কারণে রোডস ল্যারিকে মারধর করলেও তার বক্তব্য ছিল সে এই খুন করেনি, কিন্তু ওর থেকে ক্যারোলাইনের মানি পার্স পাওয়া গেলে সব সন্দেহ ল্যারির দিকে যায়। ল্যারি পালানোর জন্য প্যারিসকে ঢাল বানালে ধস্তাধস্তির মধ্যে ফ্রিজার থেকে একটা পুরনো লাশ বেরিয়ে আসে। সবাই এই কাণ্ডে হতচকিত হয়ে পড়লে সুযোগ বুঝে ল্যারি গাড়ি নিয়ে পালাতে যায়, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে থাকা টিমোথিকে বাঁচাতে গিয়ে জর্জ গাড়ির ধাক্কায় মারা যায়। ক্ষণিকের মধ্যে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার কারণে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে।
ততক্ষণে ল্যারিকে প্রতিটা খুনের জন্য দোষী সাব্যস্ত করা হলে বেরিয়ে আসে এক নতুন রহস্য। ল্যারির মতে আগের মাসে লাস ভেগাসে জুয়ায় সর্বস্ব হেরে যাওয়ার পর শহর ছেড়ে পালানোর সময় সে এই মোটেলে এসে ওঠে, কিন্তু ভিতরে প্রবেশ করলে দেখে এই মোটেলের ম্যানেজার আগে থেকে হার্ট অ্যাটাকে মৃত অবস্থায় পড়েছিল। তাই ল্যারি মালিকের লাশ ফ্রিজারে ঢুকিয়ে নিজেই মোটেলের মালিক সেজে বসে, আর কোইন্সিডেন্টালি ওর নামও ছিল ল্যারি। কিন্তু রোডস ওর কথায় বিন্দুমাত্র বিশ্বাস না করে তাকেই আসল খুনি ভাবে। তবে এর মধ্যেও সবার ভিন্ন মতামত ছিল। যিনি ভাবে মৃত্যুগুলো ভৌতিক কারণে হচ্ছে, কারণ 100 বছর আগে এই জায়গায় সরকার ইন্ডিয়ানদের বন্দি বানিয়ে আনলে তারা জল না পাওয়ার কারণে বেশিরভাগ মারা গেছিল। কিন্তু রোডস এইসব মানতে রাজি নয়। সে পরিষ্কার জানিয়ে দেয় এই রুমের বাইরে যদি কেউ কিছু বেরোনোর চেষ্টা করে তাহলে সে তাকে গুলি করবে। বাইরে ঝড় বৃষ্টি বেড়ে চলেছে, আর ভিতরে তীব্র মানসিক চাপ ও ভয়ের মধ্যে নেমে এলো শোকের ছায়া, কারণ অ্যালিস মারা গেছে। রোডস তার বিছানার পাশ থেকে উদ্ধার করলো রুম নাম্বার 6-এর চাবি। তাহলে 7 কোথায়? সন্দেহপূর্বক রোডস আর এড বাইরে এসে ল্যারির গাড়ি সরিয়ে জর্জের বডির সামনে পেল 7 নম্বর রুমের চাবি। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ জর্জের অ্যাক্সিডেন্ট তো ওদের সামনেই হয়েছে, আর এই চাবি তাহলে কে রাখলো? এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এড প্যারিস সহ জিনি আর টিমোথিকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে বলে, আর যতক্ষণ না গাড়ির ফুয়েল শেষ হচ্ছে বা ধস তাদের রাস্তা আটকাচ্ছে ততক্ষণ যেন গাড়ি না থামায়। জিনি টিমোথিকে নিয়ে গাড়িতে আগে উঠে বসলে হঠাৎ এক বিস্ফোরণ, পুরো গাড়িতে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন নেভাতে ছুটে গেলে সবাই অবাক, কারণ গাড়িতে কারোর লাশ নেই, এমনকি জর্জ, লুই, ক্যারোলাইন, অ্যালিস এবং মেইনসের বডি সবই উধাও। সেখানকার অবস্থা থেকে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। প্যারিস ভয় চেঁচিয়ে বলে ওঠে, আমি সমস্ত আশা ছেড়ে দিয়েছি, জানি না তুমি কি চাও। আমার পরের সপ্তাহে 30 বছরের জন্মদিন, আর আমি সেটা বাড়িতেই উদযাপন করতে চাই, আমাদের ছেড়ে দাও। তখনই আসে আরেকটা টুইস্ট, কারণ ঘরে উপস্থিত সকলের জন্মদিন কোইন্সিডেন্টালি 10ই মে। এই বিষয়ে আলোচনা করতেই যাবে, আর তখনই বাইরে এক বিশাল বজ্রপাতের সাথে পুরো মোটেলের ইলেকট্রিক সাপ্লাই উড়ে যায়। বাকিরা ততক্ষণে টর্চ খুঁজতে ব্যস্ত হয়ে পড়লে প্যারিস রোডসের গাড়ি চেক করে একটা ফাইল দেখে চমকে যায়, কারণ রোডস কোনো অফিসার নয়, বরং সে এবং মেইনস দুজনেই নেভাডা জেল পালানো কয়েদি, যাদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় অফিসারকে মেরে পিছনের ডিকিতে আটকে রোডস অফিসারের ড্রেস পরে বাকি নাটকটা করে। বিষয়টা প্যারিস, এড ও ল্যারিকে জানাতে গেলে রোডস তাকে মারতে ধাওয়া করে। ল্যারি ওই অবস্থায় তাকে বাঁচাতে গেলে রোডস ল্যারিকে গুলি করে হত্যা করে। প্যারিস পালিয়ে এডকে সব জানালে এড রোডসের মুখোমুখি হয়। রোডস ওয়ার্নিং দিয়ে বলে সে কাউকে মারতে চায় না, জাস্ট গাড়ি চাবি পেলেই চলে যাবে। কিন্তু এড রুখে দাঁড়িয়ে একে অপরকে শ্যুট করলে দুজনেই মারা যায়। প্যারিস অনেক চেষ্টা করে এডকে বাঁচানোর, কিন্তু তার শেষ কথা ছিল, যাও প্যারিস, তোমার স্বপ্ন পূরণ করো। সকালের বৃষ্টি থামলে এই ভয়াবহ রাতের স্মৃতি পিছনে ফেলে প্যারিস তার গন্তব্যে এগিয়ে যায়। ঘটনা এখান থেকে ফিরে আসা এক ঘরে, যেখানে উপস্থিত রয়েছে পুলিশি কর্মকর্তা, হাইকোর্টের জজ, 2 পক্ষের উকিল এবং একজন ডাক্তার যার নাম মিস্টার মালিক। 1998 সালের রিভার্স কেসের শুনানির 48 ঘন্টা আগে মিস্টার মালিক খুনির এক গোপন ডায়েরি পেয়েছে, যেটা দিয়ে খুনি বা ভিকটিমকে বাঁচানো সম্ভব। তাই মৃত্যুদণ্ডের কয়েক ঘন্টা আগে মিডিয়ার আড়ালে এই আপৎকালীন সিক্রেট বৈঠক ডাকা হয়েছে। মিস্টার মালিক ম্যালকম রিভার্স নামক এক খুনির কেস নিয়ে চর্চা করছিল। প্রমাণ হিসেবে রয়েছে কিছু থিসিস, রেকর্ডেড বয়ান আর কয়েকটা পুরনো খবরের কাগজ। 1972 সালে নেভাডায় বসবাসরত 9 বছরের এক বাচ্চা ম্যালকম রিভার্সকে বাথরুমে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। ওর মা একজন পেশায় দেহ ব্যবসায়ী ছিল। ছোট থেকে ম্যালকম প্রচণ্ড রকম শারীরিক ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে। মা তাকে মারধর করত,
অবহেলা ও না খেতে পাওয়ার মধ্যে দিয়ে তার বেড়ে ওঠা এবং মায়ের মৃত্যুকে চোখের সামনে দেখার পর বাকি জীবনটা ম্যালকম সরকারি সমাজ কল্যাণ বিভাগেই বেড়ে ওঠে। ছোটবেলা থেকে প্রচণ্ড নির্যাতনগুলো মনের মধ্যে এফেক্ট ফেললে বড় হওয়ার সাথে ম্যালকম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামক মানসিক রোগে আক্রান্ত হয়, যা বর্তমানে লাস্ট স্টেজে রয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে একাধিক ক্যারেক্টার বা আলাদা সত্তা তৈরি হয়, যেখানে সেই আলাদা চরিত্রগুলো সেই আক্রান্ত ব্যক্তির প্রধান ব্যক্তিত্বকে দাবিয়ে জেগে ওঠে। আর আশ্চর্যের বিষয়, সেই ব্যক্তি নিজেও প্রতিটা সত্তার বিষয়ে অবগত থাকে না এবং এটাও বুঝতে পারে না যে তার মধ্যে ওই মুহূর্তে কোন চরিত্র বা কোন সত্তা অ্যাক্টিভ রয়েছে। ম্যালকম রিভার্স 1998 সালে মে মাসের 10 তারিখে নেভাডার এক অ্যাপার্টমেন্টে 6 জনকে খুন করে। ডাক্তার মালিক ম্যালকমের এক ডায়েরি পেয়েছে, যেখানে ওই প্রতিটা চরিত্রের নাম, তাদের জীবনের লক্ষ্য এবং তাদের কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে লেখা। এইবার ঘটনা হলো 1986 সালের ইউনাইটেড স্টেটের সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এমন কোনো মানুষকে সাজা দেওয়া যাবে না যে নিজের দোষের ব্যাপারে জানে না। অর্থাৎ ম্যালকম যে 6টা খুন করেছে তার কোনোটার ব্যাপারে সে জানে না। মালিক 4 বছর আগে লেখা ম্যালকমের ডায়েরি সকলের সামনে প্রমাণ হিসেবে রাখে। মালিকের মতে নেভাডার অ্যাপার্টমেন্টের ওই 6টা খুন ম্যালকম নয়, বরং তার মধ্যে থাকা 11টি সত্তার মধ্যে যে কোনো একটা সত্তা করেছে। আর যদি ওই খুনি সত্তাকে বের করে শেষ করা যায়, তাহলে ম্যালকমকে সুস্থ ও নির্দোষ প্রমাণ করে তার মৃত্যুদণ্ড খারিজ করা সম্ভব। এবার এইখানে আসে সবথেকে বড় টুইস্ট, কারণ সর্বসমক্ষে ম্যালকমকে হুইল চেয়ারে বেঁধে আনা হলে দেখা যায় সেটা আর অন্য কেউ নয়, স্বয়ং এড। কিন্তু সে আয়নায় নিজের মুখ দেখলে সেখানে এক অন্যজনকে দেখতে পায়, ফলে শুরু হয় কনফিউশন। তাই বোঝার সুবিধার্থে এইখান থেকে পুরো জিনিসটা আমি খুব সহজে ব্যাখ্যা করছি। আসলে ম্যালকম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার কারণে ডক্টর মালিক তার 11টি সত্তার মধ্যে খুনি সত্তাকে খুঁজে বের করার জন্য বৃষ্টির রাতের একটা গল্প ফাঁদে, যেখানে ম্যালকম নিজেকে সে গল্পের মধ্যে রেখে তার 11টা চরিত্রের সমন্বয়ে পুরো খুনের রহস্য এগিয়ে নিয়ে যায়। মালিক ভেবেছিল গল্পের প্রতিটা চরিত্র অর্থাৎ ম্যালকমের 11টা সত্তার মৃত্যুর সাথে শেষ অবধি যে বেঁচে থাকবে সেই হবে ম্যালকমের গুড সাইড বা ভালো সত্তা। অর্থাৎ এতক্ষণ আমরা গল্পে যেটা দেখলাম সেটা বাস্তবে হয়ইনি, বরং সেটা ম্যালকমের কল্পনা বা মাথার মধ্যেই চলছিল। গল্পে দেখানোর প্রতিটা চরিত্র ম্যালকমের জীবনের কঠিন সময় ও বাস্তবতার নিদর্শন। গল্পে প্যারিস নামক চরিত্রের সাথে ম্যালকমের মায়ের মিল আছে, কারণ সে দেহ ব্যবসায়ী ছিল এবং সে এই নির্মম জীবন থেকে বেরিয়ে সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছিল। ক্যারোলাইন চরিত্র ম্যালকমের মায়ের দেহ ব্যবসায় নামার আগের সময়কে চিহ্নিত করে। আসলে সে কোনো এক সময় হিরোইন হতে চেয়েছিল, কিন্তু সেই কাজে ব্যর্থ হলে তাকে দেহ ব্যবসায় নামতে হয়। জিনি ও লুই নামক কাপল তার মা এবং বাবার মধ্যেকার দাম্পত্য কলহকে প্রকাশ করে। ম্যালকম সারা জীবন নিজেকে সর্বসমক্ষে প্রকাশ করতে পারেনি এবং সর্বদা অন্যের আন্ডার কন্ট্রোল থেকেছে, ফলে তার জীবনের এই অংশ ল্যারি চরিত্র হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। মেইনস হলো খুনের পর ম্যালকমের কয়েদি সত্তা, আর রোডস হচ্ছে ম্যালকমের কয়েদির জীবন ছেড়ে নতুন করে সবকিছু শুরু করার সত্তা। এড ছিল ম্যালকমের সবথেকে সুস্থ ও ভালো সত্তা, যে সবাইকে মৃত্যু ও অঘটনের ব্যাপারে অবগত করে বাঁচাতে চাইছে। অ্যালিস ও জর্জ চরিত্র ম্যালকমের মায়ের নতুন জীবনকে চিহ্নিত করে, যেখানে মা কোনো নতুন পুরুষের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে সুখময় জীবনের স্বপ্ন দেখেছিল। এইখানে অ্যালিসের মারা যাওয়া ম্যালকমের মায়ের মৃত্যুকে প্রকাশ করে। 9 বছরের ম্যালকমের কাছে ঠিক যেমন মায়ের মৃত্যুকে চোখের সামনে দেখা ছাড়া কোনো উপায় ছিল না, তেমনটাই হয়েছে টিমোথির সাথে। আর এই টিমোথি হলো বাথরুম থেকে উদ্ধার করা 9 বছরের সেই আসল ম্যালকম, যার কারণে টিমোথি একমাত্র চরিত্র যে কারোর সাথেই কথা বলে না। লক্ষণীয় বিষয়, ম্যালকম মায়ের কাজের জন্য যতগুলো শহরে ঘুরে বেরিয়েছে সেই শহরের নাম অনুযায়ী
প্রতিটা চরিত্রের নাম, যেমন জিনি ভার্জিনিয়া, লুই ইজিয়ানা, ক্যারোলাইন সুজিয়ানা, প্যারিস নেভাডা, জর্জ ইয়র্ক, ল্যারি ওয়াশিংটন, রোডস আইল্যান্ড এবং এড ডাকোটা। ম্যালকম নেভাডার অ্যাপার্টমেন্টের খুন যেহেতু 10ই মে করেছিল, তাই প্রতিটা সত্তা বা চরিত্রের জন্ম তারিখ ছিল 10ই মে। তো গল্পের একদম শেষ অংশে ডক্টর মালিক ম্যালকমের মধ্যে থাকা খুনি সত্তা সহ সবকটি সত্তাকে মেরে ফেলে এবং একমাত্র প্যারিস সত্তা মোটেল থেকে বেঁচে নিজের সুখময় জীবনে ফিরে যায়। অর্থাৎ ম্যালকম এখন সম্পূর্ণ সুস্থ এবং ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তার মৃত্যুদণ্ড খারিজ করে মালিকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এইখানেই আসে সবথেকে চমকে দেওয়ার মতো টুইস্ট। দেখানো হয় প্যারিস নিজের ফার্মে লেবু চাষ করছে এবং সেখানে মাটি খুঁড়ে সে রুম নাম্বার 1-এ চাবি খুঁজে পায়, আর তখনই প্যারিসকে নির্মমভাবে হত্যা করে টিমোথি। এরই সাথে মুভি ফ্ল্যাশব্যাকে গেলে জানতে পারা যায় মোটেলের ওই সবকটা খুন আর অন্য কেউ নয়, ম্যালকমের মধ্যে থাকা 9 বছরের খুনি সত্তা টিমোথি করেছিল। আসলে বৃষ্টির রাতে ওই পুরো গল্পের মধ্যে এড, রোডস এবং মেইনস সব থেকে সন্দেহজনক হবার কারণে সবার নজর এদের দিকেই ছিল। ফলে স্বাভাবিক অর্থে 9 বছরের টিমোথির উপর কারো সন্দেহ যায়নি এবং এই টিমোথি সত্তাই 1998 সালে ম্যালকমকে দিয়ে অ্যাপার্টমেন্টে 6 জনকে খুন করিয়েছিল, যাকে পুরো সময় এতগুলো সেশন করার পরেও ডক্টর মালিক ধরতে পারেনি। আর অবশেষে গাড়িতে নিয়ে যাওয়ার সময় ম্যালকমের টিমোথি সত্তা ডক্টর মালিক ও ড্রাইভারকে খুন করে এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে জাস্ট একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।